নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকের সাফ কথাতে থাকবেন আমার সাথে অতিথিরা। অতিথিদের সাথে পরিচয় তো করাবো, কিন্তু তার আগে জানিয়ে রাখবো যে আজকের বিষয় কি রয়েছে। এতক্ষণে আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন যে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ। কারণ সাম্প্রতিককালে বাংলাদেশের যে ছবি সেটা তো জ্বলছে প্রত্যেকটা দিনই, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে হিন্দুদের উপর নির্যাতন একের পর এক ঝালিয়ে পুড়িয়ে হিন্দু নিধন চলছে, অত্যাচার অন্যায় অবিচার হিন্দুদের সাথে। কিন্তু তারই মধ্যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে রয়েছে সাধারণ নির্বাচন, যেখানে সংসদ নির্বাচন, আর সেই নির্বাচনে ভোট দেবেন বাংলাদেশের ভোটাররা। কিন্তু এই নির্বাচন আদৌ কি কোন পরিস্থিতি বদলাতে পারবে বাংলাদেশের, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় একটা প্রশ্ন। একদিকে ক্রিকেট থেকে শুরু করে সুতো, অন্যদিকে বিশ্বকাপ থেকে শুরু করে রাজনীতি, সবেতেই সংকটে একেবারে জেরবার হয়ে পড়েছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের পরিস্থিতি। কিন্তু তারপরেও ইউনূসের হম্বিতম্বি কোথাও কি গিয়ে কোনো কম রয়েছে? বা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এক ফোঁটাও কি কমেছে? একদমই নয়। আর সেই নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা। আমার সাথে থাকবেন অতিথিরা। তাই এই অতিথিদের সাথে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি এবং সেখানকার যে ছবি ধরা পড়ছে সেই ছবি নিয়ে কি বলছেন রাজনৈতিক মহল, বা কি বলছেন সাধারণ যারা বিশ্লেষকরা রয়েছেন, কিভাবে দেখছেন এই পরিস্থিতিকে। যদিও আমরা বিভিন্ন দিক থেকে যদি আমরা তাকাই, বাংলাদেশে এই যে হিন্দু হত্যা যে ঘটনা ঘটছে, সেটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? ভোট আসলেই তার আগে কেন রক্ত ঝরছে বাংলাদেশের বুকে? এই সমস্ত বিষয়, সমস্ত প্রশ্ন আজকে উঠতে বাধ্য হচ্ছে। এই সমস্ত বিষয় আজকে উঠে আসছে, তার কারণ হচ্ছে একটাই, যে বাংলাদেশে বর্তমানে হিন্দুদের উপর নির্যাতন, বাংলাদেশে ভোট পরিস্থিতি এবং তারই সাথে বাংলাদেশের মধ্যে একের পর এক অরাজকতা। সেখানে শুধুমাত্র সংখ্যালঘুরা নয়, যেখানে সংখ্যালঘুরাও বা সংখ্যাগুরুরাও আক্রান্ত, সেখানে সংখ্যালঘুরা তো হবেনই আক্রান্তের শিকার। এই নিয়ে আজকে আমরা করব আলোচনা। হিন্দুদের উপর এই নির্যাতন কি মানা যায়? আর কতদিন চুপ করে থাকবে বাংলাদেশের প্রশাসন? বাংলাদেশের পুলিশ আদৌ কি তারা কোনো কাজ করছে? বাংলাদেশের যে ভোট আসতে চলেছে, সেই ভোটের আগে যেভাবে রক্ত ঝরছে, যেভাবে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, সেই ঘটনায় পুলিশ কতটুকু কাজ করছে? এই পুলিশ আমরা সকলেই জানি যে ইউনূসের হাতের পুতুল হয়ে কাজ করছে। কিন্তু তারই মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত রকম ভাবেই প্রশ্ন যে এই নিয়ম রক্ষার কি নির্বাচনীটি, নাকি আদৌ সেই জায়গাতে দাঁড়িয়ে কোন রকমের পরিবর্তন আসতে পারে বাংলাদেশে? যদিও বা পরিবর্তন আসে, তাহলে কি একতরফা? কারণ এই নির্বাচনে কিন্তু সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। অর্থাৎ আমরা জানি যে গত 2024 সালের 5 অগস্ট, যেখানে হাসিনার বিদায় এবং গণ অভ্যুত্থান বাংলাদেশের বুকে, আর সেই ঘটনার পর থেকে বাংলাদেশের যে অরাজকতা চলছে, তাতে করে এক প্রকার পরিষ্কার যে বাংলাদেশের যে দল আওয়ামী লীগ, অর্থাৎ সে সময় হাসিনার যে দল, সেই দলকে আজকে সমস্তভাবে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আর এবারে সেই দলকে বাদ দেওয়ার ফলে ভোট কি তাহলে একতরফা, একচেটিয়া, একপেশি? আর এই একপেশি ফলাফল, একপেশি ভোটে কতটা পরিবর্তন আসবে বাংলাদেশে, জানিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা। যদিও আর কিছুক্ষণের মধ্যে আমাদের সমস্ত অতিথিরা এসে যাবেন, জুড়ে যাবেন, এবং তারপরে আমি একের পর এক প্রশ্ন রাখবো সমস্ত যারা অতিথিরা রয়েছেন তাদের সামনে, যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের কি করণীয় রয়েছে। শুধু বাংলাদেশেরই নয়, বিশেষ করে যে সমস্ত তাবড় তাবড় দেশগুলি রয়েছে, ভারত এবং তার পাশাপাশি অন্যান্য যে শক্তিধর দেশগুলো রয়েছে, তাদের কি করণীয়, কি করা উচিত, সবটাই থাকবে আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হিসাবে। আমি চলে যাবো এবার আলোচনার মধ্যে। আমার সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন, আগরতলা থেকে রয়েছেন, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার রয়েছেন। প্রণব দা, স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথাতে। এবং বাংলাদেশের প্রসঙ্গে আগেও আপনাকে আমরা পেয়েছি অনেকবারই। আজকে আবারও বাংলাদেশ নিয়ে আমরা যখন আলোচনা করছি, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন আমরা সকলেই জানি। এবং এই যে নির্বাচন ব্যবস্থা, সেটা কি সত্যি গণতান্ত্রিক, নাকি একেবারে লোক দেখানো প্রক্রিয়াগত কোনো একটা অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা হবে? এটা আমি একটু আপনাদের একটু বলে রাখি। আপনারা যদি এই নির্বাচনের প্রেক্ষাপটটা দেখেন, যে বাংলাদেশের লোকসংখ্যা
19 কোটির মতন সামথিং, আর ভোটার আছে প্রায় 12 কোটির মতো যা দেখলাম। একটা জিনিস যে আপনারা যেই নির্বাচনের প্রেক্ষাপটটা দেখবেন, একটা জুলাইতে ছাত্র অভ্যুত্থান হয়েছে, ছাত্র অভ্যুত্থানের পরে এই নির্বাচনটা হচ্ছে। আপনারা দেখবেন ওই তখন ক্ষমতাসীন যারা যেই দল ছিল, আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার পর এই নির্বাচন করা হচ্ছে। তাহলে একটা বৃহৎ গণতান্ত্রিক দল, যেই দলকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, ওদের নেতাদের কার্যত হত্যা করা হয়েছে, অনেককে তাড়িয়ে দেওয়া হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাহলে এই নির্বাচন তো শুরু থেকেই প্রহসন। আপনারা দেখবেন যে এই যে জামাত শিবির, এখন বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে, নির্বাচনের জোট কটা আছে? জোট আছে দুটো। একটা আছে বিএনপির নেতৃত্বাধীন জোট আছে, একটা জোটা রয়েছে, আর একটা জোট হয়েছে জামাতের নেতৃত্বে ছাত্র দল, তারা ওই ছাত্ররা রয়েছে যারা অভ্যুত্থান করেছে। আপনারা দেখবেন যে কিছুদিন আগে নেপালও একটা অভ্যুত্থান হয়েছে, কিন্তু নেপালে দেখবেন না কোনো দলকে, বৃহত্তম দলকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে একটা বৃহত্তম দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, মানে মৌলবাদীদের ইশারায় এই নির্বাচন হচ্ছে, মৌলবাদীদের তত্ত্বাবধানে এই নির্বাচন হচ্ছে। যারা গণতান্ত্রিক দল, বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল, যেই দল বাংলাদেশ স্বাধীনতার সময় ওদের বড় ভূমিকা ছিল, এই দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে ওরা অনেকটা জোর জবরদস্তি করে, লোক দেখানো নির্বাচন করে ওরা ক্ষমতা দখল করবে। আইদার বিএনপি করবে অর জামাত করবে, এর বাইরে কোনো সুযোগ নেই। ওরা ক্ষমতাটা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, এবং যেটা একটা সুপরিকল্পিতভাবে এই কাজটা করে দিয়েছে মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে মোহাম্মদ ইউনূস হঠাৎ করে ওনাকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। একটা গ্রামীণ ব্যাংক চালাতো, একটা সুদকুরের ব্যবসার মতন ওর একটা ব্যবসা ছিল, গ্রামীণ ব্যাংকের একটা ব্যবসা ছিল, ওকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এবং ওর তত্ত্বাবধানে, ওর নেতৃত্বে এই একটা সুকৌশলে এই দুটো দলের মধ্যে একটা দল, দুটো দলেই আপনার মৌলবাদী শক্তি, বিএনপি বলুন আর আপনার জামাত তো সাংঘাতিক কট্টর মৌলবাদী। বিএনপি মৌলবাদীদের মদত পুষ্ট বিএনপি, কিন্তু কট্টর না হলেও ওদের আদর্শ মৌলবাদী। তাহলে এই নির্বাচন মৌলবাদী এ টিম দখল করবে না মৌলবাদী বি টিম দখল করবে? গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া, গণতান্ত্রিক কোনো দল এবার বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করছে না, এবং পাকিস্তানের ইশারাতে, পাকিস্তানের মদতে, এবং বিশ্বের আরও কয়েকটা দেশ আছে যাদের মদতে, আমেরিকার মদতে এই নির্বাচনটা হবে বলে আমার মনে হয়। এবং এই নির্বাচনে কোনো ধরনের গণতান্ত্রিক পদ্ধতি থাকবে না। এটা একটা প্রহসন ছাড়া আর কিছু নয়, শুধুমাত্র এটা একটা বাংলাদেশে। এবং মৌলবাদীদের এ টিম বা বি টিম, দুটো টিম এই মুহূর্তে ভাগ হয়ে গেছে, যেটা প্রণব দা বলছেন। আমি এই মুহূর্তে একটু যাব, পঙ্কজ শ্যাম জুড়ে গেছেন একেবারে, তিনি রয়েছেন বিএইচপি থেকে। পঙ্কজ দা, স্বাগত জানাচ্ছি আজকের সাফ কথাতে। এবং যখন প্রণব দা বলছিলেন যে বাংলাদেশের যে ছবি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সত্যি গণতন্ত্র নেই, যেটা সম্পূর্ণ একটা প্রহসনে পরিণত হয়েছে। আগামী 12 তারিখ কি হতে চলেছে বা তার পরের ভবিষ্যৎটা কি হবে, সেটা নিয়ে আমরা সকলেই আজকের দিনে আলোচনায় রয়েছি। এবার এই যে বিরোধী দল ছাড়া বা একটা বিরাট বড় যে রাজনৈতিক দল বাংলাদেশে, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন, সেই নির্বাচন আমরা যদি বলি সেটা নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য? হয়তো সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু নৈতিকভাবে তা কি মানা যাচ্ছে? পঙ্কজ দা, শোনা যায় না? পঙ্কজ দা হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন। আমি একটু প্রণব দার কাছেও আবার যাব। প্রণব দা, এই যে আজকে দুটো টিম মৌলবাদীদের এবং সমস্ত ভাবে গণতন্ত্র যে সেই জায়গাতে মুখ থুবড়ে পড়েছে, সেটা তো পরিষ্কার ভাবে বোঝাই যাচ্ছে। যে প্রশ্ন আমি করছিলাম, যে সাংবিধানিক ভাবে হয়তো তার গ্রহণযোগ্যতা থাকলেও নৈতিক ভাবে কি সেটা বৈধতার দিকে এগোচ্ছে? একদম না, কোনো বৈধতার দিকে এটা এগোবে না, বৈধতার দিকে এটা হতে পারে না। আপনি দেখবেন যে ওই দিন 12 তারিখ আরও একটা ভোট আছে। 12 তারিখ বাংলাদেশে একটা গণভোট আছে। এটা তদারকি সরকার একটা 10 দফা ওরা সনদ তৈরি করেছে। এগুলো আমার কাছে আছে সনদ, যদি আপনি বলেন আমি আপনাকে পড়ে দিতে পারি। সনদগুলো আছে, যে সনদগুলো আছে, এই সনদগুলো যদি দেখেন, একটা বৃহত্তম দলকে বাদ দিয়ে কোনো দেশের কি কোনো সনদ তৈরি হতে পারে?
একটা বৃহত্তম দেশ, বৃহত্তম একটা দলকে ওরা বের করে দিল, বৃহত্তম দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিল, বৃহত্তম দলকে ভোটে অংশ নিতে দিল না। তাহলে মৌলবাদীরা ঠিক করবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে। মৌলবাদী এ টিম না মৌলবাদী বি টিম, ওরা ঠিক করবে বাংলাদেশ আদৌ আর কোনো গণতন্ত্রের চিহ্ন থাকবে কিনা, এবং মৌলবাদীরা কিভাবে চলবে। মৌলবাদীদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস আমরা সবাই দেখেছি যে জুলাই অভ্যুত্থানের পরে কি হয়েছে, কিভাবে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, হত্যা করা হয়েছে, এখনও হত্যা করা হচ্ছে। কিছুদিন গত 2-3 দিন আগেও এক হিন্দুকে হত্যা করা হয়েছে। এবং হিন্দুদের শেষ করার জন্য আমি বলবো যাতে হিন্দুদের একদম জিরো করে দেওয়া যায় ওইখানে, এই নির্বাচনের মধ্যে দিয়ে একটা আনুষ্ঠানিকভাবে ওই প্রক্রিয়াটা শুরু হবে। 12 তারিখের থেকে 12 তারিখ রাত্রের পর থেকে দেখবেন যখন থেকে রেজাল্ট ঘোষণা হবে, একজন হিন্দুও থাকতে পারবে না। সব হিন্দুদের বিশ্বের অনেক জায়গায় ওরা চলে গেছে, ভারতে অনেকে এসছে, বাকিরাও চলে যাবে। ওইখানে মুসলিমরা ওইখানে করবে, সংখ্যালঘুরা ওইখানে থাকবে, সংখ্যালঘুরা ঠিক করবে, আর একটা পাকিস্তানের মতন আর একটা মৌলবাদী কান্ট্রি তৈরি হবে। এটাই তো বাংলাদেশের ইলেকশনের রেজাল্ট। পঙ্কজদা, এই যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে বা আগামী 12 তারিখের নির্বাচনের দিকে আমাদের নজর রয়েছে, একতরফা ভোট আমরা দেখতে পাচ্ছি বা একতরফা ভাবে এই যে নির্বাচন হবে, সেক্ষেত্রে বৈধ সরকার আদৌ কি গঠিত হতে পারে সেখানে? পঙ্কজদা শোনা যাচ্ছে? পঙ্কজদা শোনা যাচ্ছে? না, পঙ্কজদার সাথে আবারও আমাদের যোগাযোগ যেহেতু হচ্ছে না, অন্যান্য অতিথিদের কাছেও আমরা যাব, চেষ্টা করব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কথা যেহেতু আমরা বলছি, সেক্ষেত্রে সংখ্যালঘুদের যে পরিস্থিতি, সেখানে যেভাবে মারা হচ্ছে, যেভাবে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, আমরা কয়েকদিন আগেও সেই ছবি দেখেছি। প্রজাতন্ত্র দিবস যখন ভারতবর্ষে পালন করা হচ্ছে, তখন বাংলাদেশেও জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের। এই ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বুকে। আমি আবারও ফিরে আসবো আলোচনার মধ্যে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যাব আরো একবার গৌতম দা, শুনতে পাচ্ছেন? গৌতম দা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আইনজীবী গৌতম ঘোষ রয়েছেন এই মুহূর্তে। গৌতম দা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। গৌতম দা, এই যে বাংলাদেশের যে নির্বাচন, এই মুহূর্তে প্রণব দা যেটা বলছিলেন যে সেক্ষেত্রে একেবারে ভাগ হয়ে গেছে, যেন বলা যায় যে মৌলবাদীরাই এখন এ টিম বি টিম হয়ে ভাগ হয়ে গেছে। সেই জায়গায় এই যে একতরফা একপেশিয়া নির্বাচন, সেটা আগামী দিনে বৈধ সরকার গঠন করার দিকে কি কোনো রকম ভাবে সম্ভাব্য দিক রয়েছে? আর দেখুন, আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনটাকে কিভাবে রাজনৈতিক কালার দিয়ে অদৃশ্য শক্তির বলে এই সম্পূর্ণ বাংলাদেশটাকে একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তো ভারতের অবস্থান যেটা ভারতের অবস্থান একই থাকবে, যে আমাদের শুধু যে আওয়ামী লীগ ছিল বা নতুন কোনো সরকার আসবে তা দিয়ে নয়, ভারতবর্ষ শান্তিতে বিশ্বাস করে, এবং যে সরকারই আসুক সেই সরকারের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক যে একটা সম্পর্ক, রাজনৈতিক এবং কূটনৈতিক যেটা সম্পর্ক, সেটা ভারতবর্ষ ঠিক রাখার সেটা ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। এবং আমরা দেখেছি যে যে একটা বিশেষ দলের যে বাংলাদেশে বর্তমানে লিড করছে, জামায়াত সম্ভবত, ওই উনার যে নেত্রী মারা যাওয়ার পর আমাদের বিদেশমন্ত্রী সেখানে গিয়ে সেই বার্তা দিয়েছেন যে ভারতবর্ষ সবসময় শান্তির জন্য চেষ্টা করে, এবং পার্শ্ববর্তী দেশের সাথে সেই সম্পর্কটা যাতে বজায় থাকে সেটার জন্য ভারত সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। যদিও বাংলাদেশের কিছু জামাত বা অন্যান্য একদম যারা কট্টরপন্থী আছে, তারা কখনোই চায় না যে ভারতবর্ষ আর বাংলাদেশের সাথে একটা শান্তিপূর্ণ সৌহার্দ্য পরিবেশ সৃষ্টি হোক, যেটা পাকিস্তান ওদেরকে মদত করে থাকে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কোনো কারণ ছাড়াই টি-20 বিশ্বকাপ বাংলাদেশ ভারতে এসে খেলবে না। তো যখন বাংলাদেশ সেটা বলল যে আমাদের ভারতবর্ষে
আমাদের যে খেলোয়াড়দের, হ্যাঁ, খেলোয়াড়দের প্রাণের সংকট হতে পারে, তখন আইসিসি একটা সেপারেট ইনস্টিটিউট এবং আইসিসির যে সব সময় তদারকি করে ওদের সিকিউরিটি দেখার ব্যাপারে, তখন সেটাকে বলা হয়েছে ল টু মডারেট। বাংলাদেশ এটাও নজির আছে যে হাই হাই রিস্কেও ওরা গেছে বিভিন্ন জায়গায় খেলতে, নিউজিল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায়, কিন্তু ল থেকে মডারেট যে তার ইয়ে আছে, সেটাতেও বাংলাদেশ খেলবে না। এটার মানে হচ্ছে যে কূটনৈতিকভাবে সমগ্র বিশ্বকে বাংলাদেশ দেখাতে পারছে না যে ওরা ওরা ভারতবর্ষকে ভালো পায় না। তো এটা একটা সহজ মাধ্যম নিয়েছে যাতে, কারণ খেলার সাথে মানুষ তাড়াতাড়ি কানেক্ট হয়। তো এটা একটা বাংলাদেশ, জামায়াত এবং অদৃশ্য শক্তি পাকিস্তানের সঙ্গে মিলে ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্কটাকে একদম ধ্বংস করার যে পরিকল্পনা করেছে, সেটা অল্প চিন্তার বিষয়। বেশ, আমি আবারও একটু প্রণবদার কাছেই যাব। প্রণবদা, যেমনটা গৌতম দা বলতে চাইছিলেন যে খেলা একটা বিরাট বড় মাধ্যম হিসেবে বাংলাদেশ তাকে ধরতে চাইলো, যদিও তাতে তো লাভ কিছু হলো না, তাতে বাংলাদেশেরই আজকে ব্যাকফুটে যেতে হলো, তাদেরই আজকে মুখ পুড়লো। সেই জায়গায় এই যে একটা আওয়ামী লীগের মতন দলকে বাদ দিয়ে দেওয়া, একের পর এক হিন্দু হত্যা, এই সমস্ত কিছু ঘটনায় রাজনীতির কি সত্যিই কোথাও গিয়ে কোনো কৌশল, নাকি রাজনীতিকে একেবারে গলা টিপে আত্মহত্যা করা, এই যে ছবি আজকে ধরা পড়ছে বাংলাদেশের বুকে? না, একটা জিনিস আমি যিনি বলছেন উনি ঠিকই বলছেন, কিন্তু আমি একটু যুক্ত করতে চাই যে আপনি জানেন কিছুদিন আগে আপনারাও দেখিয়েছেন চ্যানেলে যে যারা ভারতীয়, যারা হাই কমিশনে বাংলাদেশ যারা কাজ করছে, মানে তাদের ফ্যামিলিদের, অফিসারদের বলেছে আর তো কয়েক ঘন্টার মধ্যে ওদের ফ্যামিলিদের উঠিয়ে নিয়ে গেছে। এবং কোনো দূতাবাসে, বাংলাদেশে ভারতের কোনো দূতাবাসে এখন কোনো ফ্যামিলি আর থাকবে না। এটা একদম স্ট্যান্ডিং অর্ডার করে ওদেরকে স্পেশাল ফ্লাইট পাঠিয়ে উঠিয়ে নিয়ে গেছে। এটার কারণ হলো, এটার একটাই কারণ ছিল যে এখানে একটা বড় ধরনের ইনসিডেন্ট হবে, বড় ধরনের হামলা হবে। এটা ভারত বুঝতে পেরে গেছে যে মৌলবাদীরা এখন বাংলাদেশ দখল করে নেবে। যে মৌলবাদীরা বাংলাদেশ কবজা করে নেবে, সেখানে আর সুস্থিতি একটা দেশে থাকতে পারে না। এই কারণে বাংলাদেশের দূতাবাসে যত ভারতীয় কর্মী রয়েছে, তাদের স্ত্রী পুত্র রয়েছে, এবং পড়াশোনা যারা করতো বাংলাদেশের বিভিন্ন স্কুলে, ওদেরকে ছাড়িয়ে নিয়ে ওরা সবাই ওরা ভারতে নিয়ে এসছে, স্পেশাল বিমান পাঠিয়ে ভারতে নিয়ে এসছে। আমরা এই মেসেজ থেকে, ভারতের এই মেসেজ থেকে একটা জিনিস স্পষ্ট যে বাংলাদেশে আগামী দিনে কি হতে যাচ্ছে। বাংলাদেশ যে খেলা যে বলেছে যে বাংলাদেশ খেলা বয়কট করবে, কারণ ওরা জানে যে ওরা খেলে কিছু করতে পারবে না, ওরা সব জিরো হয়ে ফেরত যাবে। এটা একটা অজুহাত তৈরি করেছে, সিকিউরিটির ব্যাপারটা একটা অজুহাত তৈরি করেছে। ওরা জানে যে কোনো টিমের সাথে ওরা জিততে পারবে না। ওরা একটা নাটক করেছে, ওরা একটা ড্রামা করেছে। এটা গোটা বিশ্ব জানে। পাকিস্তান থেকেও বলা হচ্ছে যে এটা বেআইনি, বাংলাদেশের এই কাজটা বেআইনি আবদার, এটা চলে না। আরেকটা জিনিস স্পষ্ট যে বাংলাদেশে আগামী 12 তারিখ যা হতে যাচ্ছে সেটা আরেকটা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ। গণভোটের ফলও প্রকাশ হবে, গণভোটের ফল যখন প্রকাশ হবে, সংবিধান চেঞ্জ করতে হবে। সংবিধানের এগুলো যদি আপনারা যদি সময় থাকে, এগুলো যদি আপনারা শুনতে চান, আপনারা দেখবেন যে ওদের মধ্যে 10 দফা দাবি সনদ রয়েছে। যেই 10 দফা দাবি সনদের মধ্যে রয়েছে যে 10 বছর পর্যন্ত রাষ্ট্রপতির মেয়াদ থাকবে, স্বাধীন দুর্নীতি কমিশন, পরিষ্কার নির্বাচন, নিরপেক্ষ বিচার ব্যবস্থা। যেভাবে বাংলাদেশে গতকালকে পুলিশ অফিসারদের কি দোষ? পুলিশ অফিসার তো যারা নির্দেশ পাবে পরিস্থিতি কন্ট্রোল করার জন্য, ওরা অনেক সময় গুলি চালাতে হয়, নিজেদের ডিফেন্সের জন্য গুলি চালাতে হয়। ওদের 3 অফিসারকে গতকালকে ফাঁসি দিয়ে দিয়েছে। ওরা আবার মানে নিরপেক্ষ বিচারের কথা বলছে। একেবারে এই নিরপেক্ষ বিচার নিয়ে আমি ফিরবো। এই গণভোটের মধ্যে দিয়ে ওদের লুটতরা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি, যে ভবিষ্যৎ, সেক্ষেত্রে নিরপেক্ষতা সবথেকে বড় প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। প্রণবদা যেমনটা বলছিলেন, আমি আবারও আসবো, তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আমি আবারও চলে যাব আলোচনার মধ্যে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। পরিচয় করে দেব। এই মুহূর্তে আমার সাথে বিএইচপি বা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে পঙ্কজ শ্যাম জুড়ে গেছেন। পঙ্কজ দা, স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাব কথায়। পঙ্কজ দা, শুরুতেই যে বিষয়ে নিয়ে কথাটা বলবো, যে আজকে বাংলাদেশের আমরা ভোট নিয়ে যখন কথা বলছি, তখন হিন্দু হত্যাকে কোনোভাবেই বাদ দেওয়া যায় না, কারণ দিনের পর দিন সেখানে চলছে হিন্দু নিধন। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি বলি যে আন্তর্জাতিক মহল বলুন বা কূটনৈতিক মহল, তারা কি এই যে নীরব থেকে নীরবতা ভাবেই কি জবাব দেবে, না এর উপরে আরো কোনো কিছু করার দরকার বলে মনে হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? পঙ্কজ দা, না, পঙ্কজদার আওয়াজ আসছে না। আমি আমি একইভাবে যাব একটু গৌতমদার কাছে। গৌতমদা, আজকে যখন আন্তর্জাতিক মহল বা কূটনৈতিক মহল যখন নানান রকম ভাবে আমরা দেখছি যে চাপ সৃষ্টি করছে, এবং সেটা কূটনৈতিক ভাবেই বার্তা দেওয়ার চেষ্টা করছে বা চাপ দিচ্ছে, এভাবেই কি পরিস্থিতি দিকে স্বাভাবিক আনা সম্ভব, নাকি অন্য কোনো কৌশল প্রয়োগ জরুরি বলে মনে হয় গৌতমদা? দেখুন, আমি এটা বিশ্বাস করি যে ভারত সরকারের পক্ষ থেকে এটা একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে, যে ওখানে যেহেতু বাঙালি হিন্দুদের উপর, বিশেষ করে একটা মাইনরিটি কমিউনিটির উপর অত্যাচার হচ্ছে, তো তাদের সুরক্ষা এবং তাদের ওখানে থাকার সুদৃঢ়তাকে কেন্দ্র করে একটা মেসেজ যাওয়া উচিত যে হিন্দু বাঙালি যারা আছে ওখানের 1 কোটিরও মানে অধিক আছে। তো তাদের ভোটটা তারা সেখানেই যাবে যাদের সুরক্ষার গ্যারেন্টি, যে আপনি যে সরকারি বাংলাদেশে আসুক তারা যদি দিয়ে থাকে। আর আমি এটা মনে করি যে জামাত বা অন্যান্য কট্টরপন্থী পাকিস্তানি এবং চীনের উস্কানিতে যেসব একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যেহেতু শেখ হাসিনার আমলও ভালো মানুষ বাংলাদেশে অবশ্যই আছে, আমি আশা করি যে এই সরকার জনগণ এরকম একটা সরকার চয়ন করবে যেটাতে ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরো সুদৃঢ় হবে। এবং জামাত বা অন্যান্য কট্টরপন্থীদের যে একটা আশা, এটাকে এটাকে মানে একদম কি বলে, এটাকে কট্টরবাদী একটা রাষ্ট্র বানানো, সেটার আশা পূর্ণ হবে না। আর আমি এটা দৃঢ় বিশ্বাস করি যে পাকিস্তানকে 71-এর যে পাকিস্তান বাংলাদেশিদের যেভাবে তারা করেছিল, যেভাবে ইন্ডিয়া বাংলাদেশের সাহায্য করেছিল, সেই কথাগুলি বাংলাদেশের জনসাধারণ মনে করবে এবং ভোট সেই দলকেই দেবে যা ভারতের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে দ্বিপাক্ষিক এবং তাদের সম্পর্কটা সুদৃঢ় করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যদিও আইসিসিতে যে ক্রিকেট খেলা বাংলাদেশ বয়কট করলো T20, সেটাতে একটাই মাত্র দেশ পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করেছে। কিন্তু আশ্চর্য দেখুন, যে মাত্র বাংলাদেশের যে খেলতে পারবে না সেটা আইসিসি থেকে ডিক্লেয়ার করা হলো, তার পরের দিনই কিন্তু পাকিস্তান তার টি টোয়েন্টি টিম ঘোষণা করে দেওয়া হলো। সেজন্য বাংলাদেশেরও বোঝা উচিত পাকিস্তান কখনোই তাদের আপন হতে পারবে না। বাংলাদেশকে যদি কেউ সাহায্য করতে পারে বা সাহায্য করছে, সেটা একমাত্র দেশ ভারতবর্ষ। আমি আমি একটু পঙ্কজদার কাছে যাব আবারও। পঙ্কজদা, শুনতে পাচ্ছেন? পঙ্কজদা, পঙ্কজদা, এই যে প্রশাসনের ব্যাপারেও যখন আজকে প্রশ্ন উঠে আসছে, তখন কি প্রশাসনের এই নীরবতাটাই সেখানকার বাংলাদেশের অপরাধীদের সাহসকে আরো বাড়িয়ে তুলছে? দেখুন, বাংলাদেশে যা চলছে সেটা নিয়ে তো ভাষার কোনো নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এটা যত সময় যাচ্ছে বাড়ছে। কারণ এখানে দেখুন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, ওইখানে যে যারা এখানে সেই লোকাল যারা নাগরিক, সেই বাংলাদেশ 71-এর যে বাংলাদেশ যারা তৈরি করতে যারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন, এরা আজ নীরব দর্শক। এদের পাত্তাই পাওয়া যাচ্ছে না। এরা সবাই ঘরে ঢুকে গিয়েছেন। এখন কাদের দখলে বাংলাদেশ? উগ্র জামাতি ইসলামীদের দখলে বাংলাদেশ। এরা কে পরিচালনা করছে? পাকিস্তান বসে বসে পরিচালনা করছে। এই যে পাকিস্তানের প্ররোচনায় বা পাকিস্তান ভারতের সঙ্গে কোনো কালের কোনো যে প্রতিশোধ নেওয়ার জন্য যেভাবে বাংলাদেশকে ব্যবহার করছে, এই বাংলাদেশ কতদিন টিকতে পারবে বলুন? এখানে যদি এইভাবে এদের চলতে দেওয়া যায়, এইভাবে চলতে দেওয়া যায় না, আমরা কতক্ষণ আর এইসব বসে বসে দেখবো? এরা অনবরত অনায়াসে অনবরত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আজ একে ঘরে ঢুকে মারছে, কাল ওকে জ্বালিয়ে দিচ্ছে, কাল ওকে ঝুলিয়ে হত্যা করছে। এই যে হত্যাযজ্ঞ বিশ্বের যে
দেশগুলো আছে, যে শক্তিশালী দেশগুলো আছে, এরা বসে বসে দেখছে এটা এদের সভ্যতা কোথায় আছে। সভ্যতা বলে যে জিনিসটা আছে, হিন্দু মুসলমান ছেড়ে দিন, হিন্দুদের বেছে বেছে হত্যা করা হচ্ছে, হিন্দু মুসলমানের জন্য কিছুক্ষণ ছেড়ে দিলাম, হিন্দুরা বাংলাদেশের কি ক্ষতি করেছে, ভারত বাংলাদেশের কি ক্ষতি করেছে, কোনো লাভ ছাড়া আজ বিশ্বের দরবারে বাংলাদেশের যে পরিচিতি, এটা তো ভারতবর্ষের দ্বারাই সম্ভব হয়েছে। আর এই ভারতবর্ষ হিন্দু গরিষ্ঠ দেশ, এখানে 80% হিন্দুরা বসবাস করে। হিন্দুরা যদি চাইতো, তাহলে বাংলাদেশের কোনো অস্তিত্বই থাকতো না। আমরা 71-এও সুযোগ পেয়েছিলাম, বাংলাদেশের অনেক জায়গা, আমাদের সুবিধা মতো জায়গা আমরা দখল করে বাংলাদেশকে সেইভাবে আমাদের হিন্দুদের ব্যবস্থা করতে পারতাম। আমরা তো উদার মনোবৃত্তি দেখালাম, আমরা একেবারে তো এই নিজেদের মুহূর্তে সেই সৌরভ দা সেই যেহেতু স্বার্থ। জুড়ে গেছেন, সৌরভ সাহা রয়েছেন, আমি আসবো পঙ্কজ দা। সৌরভ দা রয়েছেন কলকাতা থেকে। সৌরভ দা, আজকে যখন এই আলোচনা উঠে আসছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, আপনি যদিও অনেকটা পরে আমাদের সাথে যোগদান করেছেন, যদিও এই যে পশ্চিমা যে বিশ্ব রয়েছে, বনাম চীন যদি আমরা ধরি, সেই জায়গায় কোথাও গিয়ে কি রাশিয়া ব্লকের রাজনীতি কোনো মানে প্রভাবিত করছে বাংলাদেশের গণতন্ত্রকে? দেখুন, বাংলাদেশের গণতন্ত্র আজকের থেকে তো প্রভাবিত নয়, বেশ কিছুদিন অনেক মানে বেশ কিছু বছর আগে থেকেই প্রভাবিত। তো তারা সব সময় আমাদের দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল একটা সময়, কিন্তু তারা আমাদেরকে আর ভালোবাসছে না, এক কথায়। ঠিক আছে, তাদের এখন ভালোবাসার পাত্র হয়ে গেছে পাকিস্তান, এবং তার সাথে সাথে যারা পাকিস্তানকে মদত করছে এবং বাংলাদেশকে মদত করছে তারা। তো আজকে বাংলাদেশ কিন্তু ভারতেরই এক সময় ভারতের আমরা মানে বাংলাদেশকে কিভাবে পেয়েছি, ভারতকে ভাগ করেই বাংলাদেশ হয়েছে। ঠিক আছে, আমি পাকিস্তানের কথা বাদ দিন, ওদের কথা বলতেও ভালো লাগে না। ঠিক আছে, তো বাংলাদেশে যেখানে, তাও আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, এবং বাংলাদেশে ভাষা, ওদের ভাষা আমাদের ভাষা, দুজনের ভাষা যেহেতু মোটামুটি আমরা মিল খুঁজে পাই। ঠিক আছে, যদিও আমরা পানিকে জলই বলে থাকি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ভারতবর্ষের সাথে ওদের যে আত্মিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছু চলন বলন সবকিছু যেহেতু এক, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা নিজের ঘরের, মানে আমি আমার ভাইকে, দাদাকে বা বাবাকে, ঠিক আছে, আমি সম্মান করছি না, অবহেলা করছি। ঠিক আছে, তো এটা তো পৃথিবীতে নিয়ম, এটাও মানে এটা তো একটা এটা তো মানে এটা একটা কি বলে, আমাদের বিশ্বাস করে নিতে হবে যে এরা ধ্বংসের মুখে চলে গেছে, এবং এদের বাঁচাতে পারে সেই ভারতবর্ষেই বাঁচাতে পারে, এবং এটা আগামী কিছুদিনের মধ্যেই প্রমাণিত হবে। এবং তার জন্য ভারতের সরকার এবং ভারতের ইন্টেলিজেন্স যা করার করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, মানে সেটা তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করে করছে। ঠিক আছে, আমরা তো আর এইটুকুনি একটা দেশের জন্য পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারবো না। এটা কোনো রাজনৈতিক চর্চা নয়, আমাদের দেশে রাজনৈতিক চর্চা চলছে না, এটা একটা ইন্টারন্যাশনাল একটা কূটনীতি জায়গা। ঠিক আছে, এখানে যারা দেশের সাথে যুক্ত, দেশের রাজনীতির সাথে যুক্ত, দেশের সিকিউরিটির সাথে যুক্ত, তারা ব্যাপারটা দেখছে। আজকে বাংলাদেশকে পাকিস্তান মদত করুক কি চীন মদত করুক বা পৃথিবীর অন্যান্য দেশ এসে সেখানে ইনভেস্ট করুক, যাই করুক, ঠিক আছে, আগামী দিনে ভারতবর্ষের সাথে কাছেই হাত পাততে হবে বাংলাদেশকে, যে ভাই এবার আমাকে ঘরে টেনে নাও বা আমাকে বাঁচিয়ে দাও। তো এর বাইরে আর আমি মানসিকভাবে আন্তরিকভাবে এটাই বিশ্বাস করি, এবং এটা কিছু বছরের আর অপেক্ষা, আমি কিছু আবার একটু বছরের প্রণবদার অপেক্ষা। কাছে ঠিক যাবো। আছে, প্রণবদা, এইভাবে কোনো এই দেশ, যে একটা রাষ্ট্র আপনি চলতে পারে যেহেতু না মিডিয়া, জামাতিদের দ্বারা। একদম আমি প্রণবদার কাছে একটু আমি যাব। না, প্রণবদার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি যেমনটা সৌরভদা বলছিলেন, সৌরভদা, আজকের দিনে যখন এই যে প্রক্রিয়া চলছে এই নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচনের পরে যদি বলি, বাংলাদেশ কোন পথে এগোবে বলে মনে হচ্ছে? বাংলাদেশে কি আদৌ কোনো স্থিতিশীলতা ফিরবে, নাকি ঠিক একই রকম ভাবে এই অস্থিরতা আরো বাড়তে থাকবে? কারণ যেহেতু একতরফা নির্বাচন। দেখুন, আজকের যে বাংলাদেশের, হ্যাঁ, যেহেতু বাংলাদেশের আজকের রাজনৈতিক যে সিচুয়েশন আজকে, ঠিক আছে, আপনি কিছু বছর আগে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনও একই রকমই একটা ছিল যে একতরফা নির্বাচনের ব্যাপার, এবং আগামী দিনে যদি একতরফাই নির্বাচন হয় তাহলে সেটা বাংলাদেশের এই মুহূর্তে জনসাধারণ যারা আছে, যারা ধরুন একটা, তো ওরা তো বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, এবার উগ্রতাবাদী বলে একটা, যে উগ্রতা পন্থা যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটা একদল তারা ধরে নিয়েছে, আরেক দল এখন চাইছে নতুনভাবে, এটা হওয়ার ছিল, নতুনভাবে রাজনৈতিক একটা কি বলবো, একটা স্থিতিশীলতা আনা। ঠিক আছে, এখন এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থায় আছে বা আগামী দিনে যা নির্বাচন হচ্ছে সেটা এক পেশেই হবে, এবং তার পরবর্তীকালে কি সিচুয়েশন হবে সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না। কিন্তু আমি এটুকুনি মনে করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা যেরকম যে পথে এগিয়েছিলেন এবং তার ফলাফল যা হয়েছে,
এবং আগামী দিনে যাতে সেই ফলাফল না হয় ভবিষ্যতে, তাহলে বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্বাচনের জন্য এগোচ্ছেন তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে, যাতে এই চরমপন্থী বা জামাত যারা রয়েছে তাদের হাতে কোনো রকমের রাষ্ট্রটা বিকিয়ে নিতে না হয়, এবং তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে বাকি এই যে ছাত্র যুব যারা কিছুমাত্র পয়সার বিনিময়ে, নেশার বিনিময়ে আজকের এরকম একটা এই সিচুয়েশন পুরো দেশটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। জনসংখ্যা তো মোটে এইটুকুনি, তো এখানে বলাই যেতে পারে যে একটা মানে আমাদের কলকাতার একটা পাড়াতে যদি দাঁড়িয়ে থেকে কিছু ছেলে দাঁড়িয়ে থেকে যদি নেশা করে, তারা যেরকম পাড়ার একটা স্থিতিশীলতা নষ্ট করে, ঠিক আছে, তার মা বোনেদের সম্মান করে না, বাংলাদেশ এইটুকুনি একটা দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে ধরনের পন্থা অবলম্বন করেছে, এই পন্থা বেশি দিন থাকবে না। আর আগামী দিনে যে সরকার আসতে চলেছে তাদেরকে এটাই ভাবতে হবে যে এই ধরনের, তাদেরকে পর্যাপ্তভাবে এই ধরনের যাতে সমস্যা আর না হয় তার বিরুদ্ধে এবং তার জন্য কঠোর পদক্ষেপ আগে থেকে মেজারমেন্ট করে নিতে হবে। একদম। আমি একটু প্রণবদার কাছে আবারও যাব। প্রণবদা, আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু আপনি মিডিয়ার সাথে একেবারে জড়িত রয়েছেন, তাই এই প্রশ্ন আমাকে করতেই হচ্ছে যে বাংলাদেশের এই নির্বাচনে সেখানকার যে সমস্ত গণমাধ্যম রয়েছে তারা কি আদৌ সঠিকভাবে স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছে বা প্রকাশ্যে আসতে পারছে বাংলাদেশের এই যে অরাজকতা চলছে সেই সমস্ত খবর? একটা জিনিস, আমার যিনি পূর্ববর্তী বক্তা যিনি বলছিলেন যে কঠোর ব্যবস্থা নিতে হবে যারা আসবেন, কারা আসবেন? যারা অশান্তি তৈরি করেছেন তারাই তো আসবেন, হয় এ টিম আসবে না হলে বি টিম আসবে। এটার মধ্যে তো আর কঠোর ব্যবস্থা কারা নেবে? তারাই তো অশান্তি নেয়, তারাই তো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য প্ররোচনা তৈরি করেছে, ওরাই তো শেখ হাসিনাকে তাড়িয়েছে। ছাত্ররা তো ছাত্র আন্দোলনের সময় তো বিএনপি জামাত সব একসাথেই ছিল। এগুলো এ টিম বি টিম, এগুলো বলে লাভ নেই। আর আপনি যেটা বলছেন যে বাংলাদেশে যে বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা আপনারা জানেন যে হাসিনার বক্তব্য বাংলাদেশে শোনানো যায় না, নিষিদ্ধ। এবং আপনি জানেন যে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক থেকে শুরু করে মিনিমাম আপনার 8 থেকে 10 জন বরিষ্ঠ সাংবাদিক এখনো জেলে আছে, দেশ ছাড়া আছে, না হলেও আপনার 15 থেকে 20 জন সাংবাদিক হত্যা করা হয়েছে, প্রায় 25 থেকে 30 জন সাংবাদিককে। তাহলে এই যেখানে সাংবাদিকদের নিরাপত্তা নেই, সাংবাদিকদের এই অবস্থা, তো সেখানে কি নির্বাচন হবে? সেখানে কি নির্বাচন হবে? আমি বারবার আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে আমরা আবেদন করেছিলাম, এবং আমরা একটা আন্দোলনও করেছিলাম এখানে, যে আমরা কালো বেশ পরে আন্দোলন করেছিলাম ওদেরকে মুক্তি দেওয়ার জন্য। এটাকে একটা হয় যে সাংবাদিকদের জেলে রেখে এখানে নির্বাচন হবে, কি নির্বাচন সেটা হবে? এটা কখনো নির্বাচন হতে পারবে না। আজ হিন্দুদের যে হত্যা, আপনারা জানেন যে এই যে বাংলাদেশি নির্বাচনে আপনারা যারা প্যানেলিস্ট আছেন, আমি জানি না আপনারা কতজনের কাছে কি ডাটা আছে, কতজন প্রার্থী আছে আপনারা বলতে পারবেন? হিন্দু কত প্রার্থী আছে? কেউ বলতে পারবেন না। হিন্দু প্রার্থীর সংখ্যা 70 জনের মতো আছে, এবং এখানের মধ্যে ম্যাক্সিমাম হলো তারা ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছে। বাংলাদেশের যে প্রায় 12 কোটি যে ভোটার রয়েছে, এই ভোটারের মধ্যে প্রায় 1,70,00,000 উপর হিন্দু ভোটার রয়েছে। এখন অনেক হিন্দুকে তারা ভোটার করেনি, এবং অনেক হিন্দুদের ওরা ধর্মান্তকরণে ওরা বাধ্য করেছে। এটা কি নির্বাচন? এটা তো কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না। এটা কি নির্বাচন? এটা তো কোনো এটা শুধু এটাকে প্রহসন বললেও ভুল হবে। এটাকে প্রহসন বাংলাদেশে কি এটা আপনারা জানেন, ভোট ব্যাংক কি তাহলে সংখ্যালঘুরা এরকম কি ব্যবস্থা রয়েছে তাহলে? হ্যাঁ, বাংলাদেশে যে আপনি যদি দেখেন সংখ্যালঘুদের ভোট কত, 1,70,00,000 মতো বাংলাদেশে হিন্দুদের ভোট আছে, প্রার্থী 70 জন ম্যাক্সিমাম। আপনি বলেন না যে বিএনপিতে কতজন হিন্দু প্রার্থী আছে, জামাত জোটে কতজন হিন্দু প্রার্থী আছে? নেই তো। ওরা শুধু, আমি যেটা বলছি শুরু থেকে যেটা বলছি এখনো বলছি, আপনারা 12 তারিখের পর থেকে দেখবেন মৌলবাদীদের এ টিম এবং মৌলবাদীদের বি টিম। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে কত জঙ্গি আপনার এই যে বাংলাদেশ জেল থেকে পালিয়েছে, জেল ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গিদের। ওরা আছে কোথায়? ওরাই তো নির্বাচনে কন্ট্রোলিং করছে।
সৌরভদা আমি একটু প্রণবদার এই প্রশ্নেরই পাল্টা চাইবো যে আজকে যখন আমরা চাইছি যে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরুক, কিন্তু ফিরবে কোথা থেকে? বাংলাদেশে যদি প্রণবদা যেমনটা বলছেন যে মৌলবাদীদেরই এখন এ টিম বি টিম ভাগ হয়ে গেছে, তাহলে কারা আনবে বাংলাদেশের স্থিতি? দেখুন, মৌলবাদীরা আমাকে কোনোদিনও বলছেন? স্থিতিশীলতা আনতে পারে না, এটা যিনি দাদা বললেন এটা একদমই ঠিক কথা। হ্যাঁ, তো দাদা যেটা বললেন সেটা একদমই ঠিক কথা, মৌলবাদীরা কোনোদিনও স্থিতিশীলতা আনতে পারবেন না। ঠিক আছে, আজকের এই যে টিম যারা কাজ করছে, যাদের জন্য যাদেরকে নিয়ে ভোট করা হচ্ছে, তারাও এ টিম বি টিম, আমি সেটাও মেনে নিচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে এটাই যে দলটা অভ্যুত্থান করেছিল জুলাইতে, তাদের থেকে আজকের যিনি এসেছেন, বিএনপি যিনি এখন মাথা হয়ে এসেছেন, ঠিক আছে, তো ওনার বিষয়টা একটু অন্যরকম আমার যেটা মনে হয়। ঠিক আছে, এখন উনি কিভাবে দেশটা চালাতে চাইবেন, আগে ইলেকশনটা উনি করুক, ইলেকশনে জিতে আসুক, জিতে এসে উনি যেরকম বলছেন আজকে যদি যারা হিন্দু সংখ্যালঘু এটা যারা আমি ওখানে আমি রয়েছেন, ঠিক তারা যে আমি ভোটে ঠিক বুঝতে দাঁড়িয়েছেন পারছি না এবং এটা ভোটে- এটা আপনি কি বলছেন? একটা বৃহত্তম গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করে দিয়ে বলুন। ওদের ভোটাধিকার নিষিদ্ধ করে দিয়ে ওদের নির্বাচনে দেখুন, অংশগ্রহণ করতে না দিয়ে গণতান্ত্রিক দলকে উনি গণতান্ত্রিক দলকে নির্বাচন তো করুন। ওনারা নিষিদ্ধ এটা করেছেন। এটা এটা কি দাদা শুনুন দাদা শুনুন, এটা কি একটা হয়? এটা কি একটা হয়? না, এই মুহূর্তে শুনুন দাদা, একটা কথা শুনুন, এই মুহূর্তে কি একটা কথা শুনুন, এই মুহূর্তে তো আপনি তো আওয়ামী লীগকে ফেরত নিয়ে গিয়ে ইলেকশন ওখানে করাতে পারবেন না, এবং ভারতবর্ষের পক্ষে এই মুহূর্তে এটা সম্ভব না সেটা করা, তাকে সেই সাপোর্টটা দেওয়া, তাই না? সেই সাপোর্টটা দেওয়া তো সম্ভব নয়। এখন যে দলটা ওখানে রয়েছে তারা যদি নিজেদের পুরনো ইতিহাস মেনে চলে এবং ভুলটা যদি না করে আগের মতন, তাহলে তারা হয়তো সেইভাবে ইলেকশনটা জিতে এসে সেই দলটা সেইভাবে চালাবে। এখন প্ল্যান টিম এ এবং টিম বি দুটোই আছে। ঠিক আছে, টিম বি এর উগ্রবাদী পন্থা আমরা দেখেছি, টিম বি কি করতে সেটা আগামী দেখা যাবে ইলেকশনের পরে। আপনি তো এই মুহূর্তে, আমরা তো এই মুহূর্তে বাংলাদেশের এই যে সার্বভৌমত্ব যে রয়েছে, আপনারা যেটা বলছেন, আমরা যেটা বলতে চাইছি, এইটাকে তো আমরা এই মুহূর্তে চেঞ্জ করতে পারবো না। তাহলে তো আপনি না তাহলে তো আপনি নির্বাচনটা মেনে নিচ্ছেন। তাহলে আপনি বলুন, তাহলে নির্বাচনটা হোক, নির্বাচনটা ঠিক একটা নির্বাচন, আচ্ছা নির্বাচন যদি নাই মানা হয়, নির্বাচন না তাহলে আপনি কি চাইছেন এই যে ইউনিসের হাতে সরকার চলছে, এই সরকার যেভাবে একের পর এক সংখ্যালঘুদের মেরে দিচ্ছে, হত্যা করছে, ঠিক আছে, সেগুলো ঠিক? তাহলে এটা কন্টিনিউয়াস এটাই চলতে থাকবে? না, একদম না। একটা নির্বাচন হলে তো অ্যাট লিস্ট মানুষের মধ্যে একটা আশা আসতে পারে যে একটা কিছু ঠিক হতে পারে। আমি একটা শুনুন, আপনি শুনুন, এই যে আমরা নির্বাচনে যদি না করতে পারলো, নির্বাচনে যদি বাংলাদেশ না করতে পারলো, ঠিক আছে, তাহলে বাংলাদেশ আজকের এই মুহূর্তে আওয়ামী লীগকে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগ দাঁড়িয়ে থেকে কোন রকম ভাবে নির্বাচন করতে সক্ষম নয় ওখানে। আপনারা যেটা জানেন না সেটা নিয়ে আর্গুমেন্ট করছেন। জঙ্গিরা দুই গোষ্ঠী ভাগ হয়ে নির্বাচন করছে। এই যে জঙ্গিরা দুই গোষ্ঠী ভাগ হয়ে নির্বাচন করছে, এটা অভ্যুত্থান থেকে এই মুহূর্তে জঙ্গিরা দুই গোষ্ঠী ভাগ হয়ে নির্বাচন করছে যেরকম, ঠিক তেমনি আপনি আমাকে একটা জিনিস তো বলুন যে আজকের কি আওয়ামী লীগ গিয়ে ওখানে সরকার করার জন্য ইলেকশন লড়তে পারবে? তার কি কোনো জায়গা আছে? সেটা চেষ্টা করতে হবে। আমরা আর্গুমেন্ট করে কি সেটা করতে পারবো? আপনাকে এভাবে বললে তাহলে সেটা যখন সম্ভব নয়, সেটাই যখন প্রশ্নের মুখে আছে, তাহলে এই মুহূর্তে যে জামাতিরা একটা অভ্যুত্থান চালিয়ে দেশে একের পর এক মানুষকে মেরে ফেলছে, সংখ্যালঘুদের মেরে ফেলছে, জ্বালিয়ে পুড়িয়ে মারছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা আছে তারা এসে যদি একটা লাগাতে পারে, তাহলে সেখানে দাঁড়িয়ে জনগণের মধ্যে একটা বার্তা যাবে। এবং এই যে সংখ্যালঘু দায়িত্ব নিয়ে বলতে পারেন মৌলবাদীদের আর মারবে না নির্বাচনে পরে। এখানে ইউনিস যে স্বৈরাচারী, যে ভারতবর্ষ আপনি তো মৌলবাদীর পক্ষে কথা বলছেন, আমি দেশে যদি তার কথাটাও শোনে, সেটা তো কিছুটা কার্যকরী হবে। মানে মৌলবাদীরা জঙ্গিরা দুই গোষ্ঠী নির্বাচন করুক, এক জঙ্গি গোষ্ঠী আসুক, সেটা আপনি চাইছেন তো? লাভ নেই।
আগামী আপনি দিনে চাইছেন তো? রাজনৈতিক চর্চা কোথায় যাবে, তাদের না, রাজনৈতিক শুরু আগামী থেকে- দিনে শুরু- তারা শুরু থেকে রাজনৈতিকভাবে এটা কি বিরোধী- অবস্থায় জুলাই থাকবে অভ্যুত্থান- এবং জুলাই- ভারতবর্ষে তাদের আবার উপর কি কি প্রভাব রাজনীতি? পড়বে এটা সেটা আরে এই রাজনীতি- নির্বাচন না হলে একটা- বোঝাও যাবে না। একটা- এবং একটা সেখানে দেশের বৃহৎ ভারতীয়রা, জনগোষ্ঠীকে- আমাদের সরকার যেটা একটা চাইছে দেশের- যে একটা এখানকার দেশের হিন্দুদের বৃহৎ নিয়ে আমরা জনগোষ্ঠীকে বাদ দিয়ে হিন্দুদেরকে সঠিকভাবে একটা তাদের দেশের পুনর্বাসন, বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে তারা কিসের রাজনীতি? সুস্থভাবে যাতে আমরা তারিক থাকতে আহমেদ পারে সেটা দেশের- করতে পারে, একটা একটা দেশের- রাস্তা অন্তত খুলতে পারে। একটা দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কিসের রাজনীতি? ওনারা সর্বদা কিসের ভারত নির্বাচন? বিরোধিতা করে কিসের গিয়েছেন। ভোট? বিএনপির যে খালেদা জিয়া, উনি ওনার জীবদ্দশায় উনি অনবরত ভারত বিরোধিতা করে গিয়েছেন। ওনার ছেলে তারিক রহমান একদম। ভারত বিরোধিতার ডাক দিয়েছেন। হ্যাঁ, কিন্তু একদম, correct। কিছু তো একটা করতে হবে সেখানে, কিছু তো একটা করতে হবে। দেখুন, অন্যের কি দোষ কিছু কি করতে বলে হবে? এই এবার এটার বিরুদ্ধে টোটাল বা অভ্যুত্থান থেকে শুরু করে সবার বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। দেখুন, সবার বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে এবং সারা বিশ্বে এর বিরুদ্ধে কথা আওয়াজ তুলতে হবে, চিৎকার করতে হবে, চিৎকার দিয়ে বলতে হবে। এটা মিনমিন করে বললে চলবে না। আর নির্বাচনের পক্ষে মানে নির্বাচন হোক মানে এখন কি নির্বাচন হবে? নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, সেটা আমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে দাদা। ওদের যদি আপনি নির্বাচনই করতে না দিন, পার্ট এতে হিন্দু নিধনযোগ্য চলেছে নির্বিচারে। এবার আপনারা কি part B চান, শুরু আপনি কি হচ্ছে চান, যেখানে- আপনি যেহেতু আপনি মিডিয়ার সাথে যুক্ত, ঠিক আছে, তো আপনি কি চান যে যারা এখনো জেল আছে তারা সারা জীবন জেলেই কাটাক? এখানে নির্বাচন নতুন সরকার এসে কিছু তো একটা সুরাহা করতে পারে তাদের জন্য। আমরা তো এখন থেকে হাত গুনতে পারবো না, এখন থেকে হাত গুনতে পারবো না এই মুহূর্তে। দেখে নেই, কারণ ভারত তো এখন গিয়ে সেখানে আক্রমণ করতে পারবে না, ভারত তো সেখানে সেনাবাহিনী নামাতে পারবে না। আমরা পার্ট বিটা এতে আমরা হিন্দু নিধনযোগ্য দেখেছি, পার্ট বিতে আমরা দেখে নেই। আর তো কদিন এটা করতে দেওয়া উচিত নির্বাচনটা, কারণ ওরা নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি করে ওরা শেষ হয়ে যাবে। ওদের শেষ হওয়ার দিন বেশি বাকি নেই। জামাতে ইসলামী এবং বিএনপি ওরা ইতিমধ্যে নিজেদের রণক্ষেত্রে নিজেরা অস্ত্র শান দিয়ে দিয়েছে। ওরা ইতিমধ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই যুদ্ধে হিন্দুদেরকে কিভাবে আমি একটু বাঁচাতে হবে গৌতমদের কাছে সেটা যাবো। নিয়ে গৌতম দা, এই আমাদের চিন্তা। পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পরবর্তীতে ভবিষ্যৎ কি হতে পারে বাংলাদেশে? আর সারা জীবন কেউ শত্রু হয়ে থাকে না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে তার হাত বাড়িয়েছে তার প্রতিবেশী দেশের প্রতি, ঠিক আছে, সেখানে আগামী দিনে যারাই আসুক না কেন আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরতে তারা বাধ্য। দেখুন, প্রধানমন্ত্রী হাত ধরতে বাধ্য আপনি বলছেন, তাহলে মোহাম্মদ ইউনূসও চাইলে, যদি সে বুদ্ধিমান লোক, নোবেল পুরস্কার প্রাপ্ত লোক, এ চাইলে নরেন্দ্র মোদীর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা পেতে পারবে, প্রতিষ্ঠিত আরে করতে দাদা, পারবে। উনি নোবেল পুরস্কার পেয়েছেন হয়তো, কিন্তু ওটা ওনার কাছে ওই নোবেল পাওয়া আর পাড়ার একটা মেডেল পাওয়ার সমান। ওনার মধ্যে সেই গুণগত মানই নেই নোবেল পুরস্কার পাওয়ার মতো। পেয়ে গেছেন, সেটা আলাদা বিষয়। উনি দেশের রাজনীতি উনি বোঝেন না। এখন যারা বাংলাদেশে যে গ্রুপগুলো ইলেকশনে ঝাঁপিয়েছে, এদের ডিএনএ তে ভারত বিরোধিতা ঢুকে রয়েছে দাদা। এদের কাছ থেকে বিশেষ কিছু আশা করে লাভ নেই। তথাপিও মন্দের ভালো কিছু একটা হয়তো আমরা আশা করতে পারি। একজন প্যানেলিস্ট নির্বাচনটা বলল হতে দিতে হবে। যে প্যানেলে যারা বসে আছে তারা কিছুই জানে না। তো এটার আমি একটা কমেন্ট করে দিচ্ছি যে আপনি না জেনে কাউকে এভাবে বলতে পারেন না কেউ কিছু জানে কিনা। 50টার উপরে দল আছে বাংলাদেশে। আমি আপনার ডাটাটা ক্লিয়ার করে দেই। আপনি বলেছেন যে অধিসংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভাবে চলছে, অধিসংখ্যক না, 76 জন ইন্ডিপেন্ডেন্ট ভাবে লড়ছে, আর 2000 প্লাস যারা দলের হয়ে লড়ছে। 50টা পার্টি আছে, হ্যাঁ, মূল পার্টি আছে 4টা, বাকি অনেক ছোট ছোট অনেক দল আছে। তারপর আমি বলি, আপনি বলছেন যে একটা দেশ আরেকটা দেশকে কিভাবে, কোন ইন্টারন্যাশনাল লতে আপনি বলুন যে কিভাবে তার আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে, কোন লতে করবে? যদি ভারত এভাবে কিছু করতে যায়, তে ভারতবর্ষের উপরে যে প্রেসার আসবে সেটাকে সামলাবে, সেটা কি আপনি সামলাবেন? তো ওইসব ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার খালি মুখে কথা বললে হয় না, সেটা ভারত কূটনৈতিক ভাবে তার চেষ্টা করে যাচ্ছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে, আর আমার কলকাতার একজন দাদা বলেছিল ঠিকই, যদি আপনার ইলেকশনই হতে না দেন তাহলে কিভাবে আপনি বুঝবেন? ভারতবর্ষ যদি চাইতো, যখন হাসিনা সরকার ছিল আর ছাত্র আন্দোলন চলছিল, তখনই কিন্তু ভারতবর্ষ আক্রমণ করে বাংলাদেশ নিয়ে নিতে পারতো।
কিন্তু তারপরে ইন্টারন্যাশনাল যে প্রেশার আসবে সেটা কে সামলাবে? তো কূটনীতিক দিক থেকে ভারত সম্পূর্ণরূপে সফল, আর ভারত তার কাজ করে যাচ্ছে। তো আমরা এখানে বসে জিনিসটা যত সহজ ভাবছি সেটা সহজ না। আর আমরা এটা মানি কি মানি না সেটার কোনো ভিত্তি নয়। সেখানে ইলেকশন কিভাবে হবে, ইলেকশন হবে কি হবে না সেটা একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার। আমাদের দেশে ইলেকশন কিভাবে হবে সেটা অন্য দেশ এসে বলবে না, আর অন্য দেশে ইলেকশন কিভাবে হবে সেটা আমরা গিয়ে বলবো না। হ্যাঁ, কূটনীতিক দিক থেকে আমরা সবসময় চাইবো যে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুক। সৌরভদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন সৌরভদা? আওয়াজ আসছে না। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে উনি বলতে চাইছেন যে মোহাম্মদ ইউনিসের কথা একবার একজন তুললেন, তো মোহাম্মদ ইউনিসকে নিয়ে বলার কিছু নেই। উনি তো শুরু থেকেই এই জিনিসটা যে মানে চেয়েছেন যে এই ধরনের একটা রাজনৈতিক ডামাডোল তৈরি করে, একটা নৃশংসতা তৈরি করে, ঠিক আছে, এই সিচুয়েশন তৈরি করতে। আজকের ভারতবর্ষ যদি না চাইতো বাংলাদেশের এই প্ল্যান বি যে সরকারের কথা উনি দাদা বলছেন সেটা এই তারা, হ্যাঁ সেটাই বলছি, তারা কিন্তু এখানে আসতেই পারতো না। তারেক আহমেদ কিন্তু এখানে ঢুকতে পারতো না নিজের দেশে। এটা যদি ভারতবর্ষ এবং বিশ্বের মানে রাশিয়া এরা যদি না চাইতো, কারণ চীন আর আমেরিকার কথা যদি আমরা ধরেই চলি, তারা যেটা চেয়েছিল শেখ হাসিনাকে সরাতে, সর্বকালের সেরা প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে, মেরে ফেলতে, তাকে সেখান থেকে তারা সেই জায়গায় জিতেছে। কিন্তু আগামী দিনে বাকি যারা রয়েছে, দেখুন ভারতবর্ষ বাংলাদেশকে কোনোদিনও ছেড়ে দেবে না, কোনোদিনও ছাড়তে পারা যায় না, ঠিক আছে, এটা ভৌগোলিক কারণেও ছাড়তে পারবে না। তার কারণ এই মুহূর্তে আমি জানি না, সেই নিয়ে তো আমাদের ডিবেট আজকের হচ্ছে না, ঠিক আছে। তো যে কারণে, ভৌগোলিক কারণে বাংলাদেশকে ভারতবর্ষ কোনোদিনও ছাড়বে না। এবং আজকের যে ইলেকশনের যে প্রসেস বাংলাদেশে চলছে, সেটা কিন্তু তার পেছনে ভারতবর্ষের কূটনৈতিক মদত কিন্তু আছে। এটা আমাদেরকে সকলকেই বুঝতে হবে। সব কিছু সামনাসামনি হয় না। আজকের হঠাৎ করে এত বছর নির্বাসনে থাকার পরে সে তার দেশে ফিরতে পারে না। যতই প্ল্যান বি হোক না কেন, তারা সেই জামাতেরই অঙ্গ হোক না কেন, কিন্তু আর সারা জীবন কেউ শত্রু থাকে না কারো। তার মা কি করেছে বলে আজকে সেই ছেলেই যে তাকে সেটাই করতে হবে, তার কোনো মানে নেই। তার কোনো মানে যে ছেলে সেই পথেই এগোবে। কারণ গ্লোবালি যা চেঞ্জেস চলছে, গ্লোবাল পলিটিক্স যেভাবে চলছে, রাষ্ট্রের ক্ষমতা, ঠিক আছে, এইভাবে যে পাওয়ার হাংরি, এই যে বিষয়টা, প্রত্যেকটা দেশের দেশ নায়ক যে থাকে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, যারা যে দেশ চালায়, এই যে পাওয়ার হাংরি ব্যাপার তারা কিন্তু ধরে রাখতে চায়। আর বাংলাদেশ কিন্তু ভারতবর্ষের হাত ছেড়ে যে ভুলটা করেছে সেটা কিন্তু ওই জুলাইয়ে দেখেছে। ভারতের হাত ছেড়ে যেটা করেছে সেটা জুলাইয়ে দেখেছে, এবং সেটা কন্টিনিউয়াস প্রসেস এখনো চলছে। একের পর এক মানুষ মারা যাচ্ছে। আজকে শুধু হিন্দু মারা যাচ্ছে এটা নয়, কালকে কিন্তু মুসলিমও জ্বলে পুড়ে মরবে ওখানে। নিজের লোকেরাই নিজেদের লোককে গায়ে আগুন জ্বালিয়ে মারবে। দেখুন, আপনারা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশকে নিয়ে আলোচনা করছেন। বাংলাদেশ থেকে আমাদের এই মুহূর্তে কিছুই পাওয়ার আশা করা উচিত নয়, কারণ বাংলাদেশ দাবার ঘুটির মতো বিশ্বের 2-3টা আমরা কিছুই আশা করছি না বাংলাদেশ থেকে। আমরা বাংলাদেশ থেকে কিছুই আশা করছি না। আমরা শুধু আমাদের সীমান্তবর্তী আমাদের সীমান্তকে শান্তিতে সুস্থভাবে রাখতে চাইছি। আজকের বাংলাদেশ অশান্ত মানে হচ্ছে আজকের আমাদের সীমান্ত অশান্ত হওয়া। সীমান্ত অশান্ত হওয়া মানে আমি পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গ অশান্ত হওয়া, যেটা পশ্চিমবঙ্গ যে অশান্তিতে অশান্ত হয়ে গেছে। আপনাদের পশ্চিমবঙ্গ দেখুন এমনিতেই প্রশান্ত হবে দাদা। আমরা শুধু বাংলাদেশ আভ্যন্তরীণ ব্যাপারগুলো দায়ী, শুধু এখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বাংলাদেশের ঘটনা ঘটেছে, বাংলাদেশে ইলেকশন করার জন্য তার আগ থেকে পশ্চিমবঙ্গে সেই ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে। আজকে না হলে আজকে যে অবস্থায় পৌঁছেছে, সেই যে অবস্থায় এখানে ওখানকার লোকের অনুপ্রবেশ করেছে, ঠিক আছে, সেটা আরো বাড়বে দিনকে দিন। মঙ্গলের জন্য এটা ধরা পড়েছে। আগে সেটা ধরা পড়তো না। ভিতরে ভিতরে যেসব কুকীর্তি চলছিল পশ্চিমবঙ্গের বর্ডার অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে, সেই কুকীর্তিগুলো সামনে এসেছে। এটা শোনায় ভালো হয়েছে, একদিকে বলুন এটা ক্ষতি হয়নি। এখন ধরা যাচ্ছে সেই সব ঘাঁটিগুলোকে উচ্ছেদ করা যাচ্ছে।
এখন বাংলাদেশ থেকে আমরা আমাদের বিশেষ কোনো আশা করা সম্ভব নয়, কিন্তু কিন্তু সেখানে যেভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে, একতরফা ভাবে হিন্দুদের, দেখুন ওরা দুই দুই পক্ষ লাগছে, তিন পক্ষ লাগছে, কেউ এখানে পাকিস্তান দাবা সাজাচ্ছে, গুটি সাজাচ্ছে, আমেরিকা গুটি সাজাচ্ছে, চায়না গুটি সাজাচ্ছে, তার মধ্যে বলি হচ্ছে শুধু হিন্দুরা। কেন হিন্দুরা বারবার এখানে দাবার গুটির মধ্যে সেই চালে হিন্দুদের বারবার কেন নিধনযজ্ঞ চলবে? আন্তর্জাতিক কূটনীতির কথা বলেছেন কিছুক্ষণ আগে আমার এক দাদা সৌরভ দা বা অন্যদিকে পঙ্কজারও যে বক্তব্য উঠে আসছে যে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এই যে এত বছর নির্বাসনে থাকার পর কেউ ফিরতে পারে না যদি না কোথাও গিয়ে একটা কোনো মদত থাকে তৃতীয় শক্তির, সেটা কি তাহলে ভারত? প্রণব দা। হ্যাঁ, না, একটা জিনিস আমি বলি যে দেখ আলোচনাটা আমি মাঝখানে আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, শুনতে পারিনি আলোচনাটা। কেউ কেউ বলছিলেন যে আর কোনো বিকল্প নেই, নির্বাচন করতে হবে। তাহলে উনি কি, আমার একটু প্রশ্ন যে উনি কি তাহলে বাংলাদেশের পক্ষে ইলেকশনটাকে জাস্টিফাই করছেন? উনি যদি একটু ক্লিয়ার করে বলেন যে নির্বাচনটা হলে ভালো, বা নির্বাচনে বাংলাদেশের বিএনপি বা ওদের পক্ষে কথা বলছেন, এটা এই জায়গাটায় কোনো সুযোগ নেই। এটা একদম, এটা যদি জুলাইয়ের অভ্যুত্থান হয়, এই 12 ফেব্রুয়ারি আরেকটা অভ্যুত্থান হচ্ছে। সব মৌলবাদীদের উত্থান, সব মৌলবাদীদের ষড়যন্ত্র, জঙ্গিদের ষড়যন্ত্র। সেখানে হিন্দুদের শেষ করার জন্য, একটা মৌলবাদী কান্ট্রি করার জন্য, মৌলবাদী দেশ করার জন্য, হিন্দুদের শেষ করার জন্য এই নির্বাচন। আপনি বলবেন যে একজন বলছিলেন যে বিকল্প কি থাকতে পারে? বিকল্প আছে, বিকল্প নেই কি? চিৎকার করে সবাইকে বলতে হবে। আমরা যারা এই দেশে আছি, আমাদের শেকড় যারা ওই দেশে আছে, আমাদের চিৎকার করে এক সুরে বলতে হবে। এখানের মধ্যে কোনো ডিফারেন্স থাকা উচিত না যে কোনো বিকল্প নেই। আমরা দেখি নির্বাচনটা হলে কি হবে, আমরা দেখি কি আইনের শাসন। একেবারে সংক্ষেপে। তারেক রকম না, একদম সংক্ষেপে, তারেক রহমান যখন বাংলাদেশে গেছেন, আপনি কি কোনো উনি দেশের তো আভ্যন্তরীণ এই যে ব্যাপারে হস্তক্ষেপ হাদির বাড়িতে করতে গেছেন, পারবেন প্রত্যক্ষভাবে? দীপুর বাড়িতে কি গেছেন? দীপুর বাড়িতে কি গেছেন? আর ইন্টারনেট এখন দাদা, আপনি সেটা হস্তক্ষেপ দেখুন করবেন? দেখুন দেখুন দাদার যে মানবিক দৃষ্টিকোণ থেকে যে শুনুন, কথাগুলো বলছেন, আপ- তাকে ঠিক আছে, আপনাকে শ্রদ্ধা জানাই দাদা, যে আপনি বলছেন যে এই নির্বাচন আমাদের কি দেবে। সেখানে হিন্দুদের হত্যাযজ্ঞ চালানোর আরেকটা প্রহসন পার্ট বি শুরু হয়েছে। আপনার কথা সঠিক, কিছু নেই, দেবে সবই না, ঠিক। আপনি কি কোনো কিছু নেই। দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন? কিন্তু 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 এখন তো ভারত সেখানে আক্রমণ আরে মানে করতে আমরা উৎসাহিত করবো। হস্তক্ষেপ মানে আমরা আওয়াজ তো তুলতে পারি, আপনি আওয়াজও তুলবেন না, আপনি আবার বাংলাদেশের পক্ষে হয়ে আওয়াজ কথা তুলতে বলবেন। হবে। এটা এটাই আবার তো কি শুরু কথা? হয়েছে, যে আন্তর্জাতিক যে পশ্চিমা দেশগুলি, কি কথা? যারা নিজেদের সভ্য বলে ভাবে, যারা উল্টা এখানে এটাকে না আপনি থামিয়ে একটা প্রতিবাদ তারা করতে হিন্দু পারবেন না? নিধনযজ্ঞে আপনি একটা আওয়াজ তুলতে প্রত্যক্ষ পারবেন না? মদত করে যাচ্ছে। আমরা একটা প্রত্যক্ষ মদত করে যাচ্ছে। প্রতিবেশী আমাদের যারা আপনি আপনার পাড়ায় দাঁড়িয়ে, পূর্বপুরুষরা এখনো আপনার শেকড় শহরে, এখনো আপনার বাংলাদেশে। পাড়ায় দাঁড়িয়ে, আপনি আপনার বাড়িতে দাঁড়িয়ে, আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আওয়াজ তুলে বাংলাদেশের No, আপনার না, ভোট কি কেন? আমরা প্রভাবিত বাড়িতে না করতে তো? পারবো দাদা? দেশে আওয়াজ তুলতে হবে, রাজ্যে আওয়াজ তুলতে হবে, আপনি দেশে আওয়াজ আপনার তুলতে বাড়িতে হবে। দাঁড়িয়ে বাড়িতে কে বলছে? প্রতিবাদ করবেন, বাড়িতে আর কে তার বলছে? এবং মধ্যে আমাদের হিন্দুকে মতো সেখানে যত হত্যা হিন্দুরা করা আছে, হয়। আমরা এখান থেকে বিশ্বে দাঁড়িয়ে অনেক- আওয়াজ বিশ্বে তুলে অনেক incident আছে। বাংলাদেশের ভোটকে কি গোটা প্রভাবিত বিশ্বের করতে প্রতিবাদে, পারবেন? বিশ্বের প্রতিবাদে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনাদের আর কেন বুঝতে পারবো হবে, না? কূটনৈতিক আমরা আওয়াজ ব্যাপারটা তো বুঝতে তুলি হবে। সবাই একজোট ভারত হয়ে। কূটনীতিকভাবে আপনি আওয়াজও কাজ তুলবেন করে না, যাচ্ছে। মিনমিন করে কথাও ভারত বলবেন। কূটনীতিকভাবে আপনি আবার কাজ করে আবার যাচ্ছে। নির্বাচন দীপু বিশ্বাসের কিছু মারা বলবেন। যাওয়ার পরে এবার আমরা কি ধরনের আওয়াজ প্রতিবাদ তুলিনি? করতে তারপরে না, কি না, না, হিন্দু না, হত্যা না। হয়নি? আওয়াজ তুলতে হবে সবাই মিলে এক সুরে। দীপু বিশ্বাসের মিডিয়ার মধ্যে মৃত্যুর দিয়ে পরে, যারা হত্যার নিউজ পরে, লাইভে করছেন, তার কি কোনো হিন্দু নিউজ লাইভে হত্যা হয়নি? নিউজ দীপু লাইভে বিশ্বাসের যেভাবে হত্যার টানা পরে আমরা কি প্রচার আওয়াজ করছেন, তুলিনি? সেটা দিয়ে দীপু প্রচার বিশ্বাসের চালাতে হবে। হত্যার পরে সারা ভারতবর্ষ প্রচার চালাতে থেকে কি হবে। আওয়াজ ওঠেনি? সেটাই বললাম, কিন্তু তার আপনি মানে এখান এই থেকে নয় কি আওয়াজ কোনো তুলবেন, হিন্দু হত্যা বন্ধ ওখানে হয়ে গেছে? ওখানে আরো- আরেকটা হিন্দু হত্যা আবার হবে। তুলতে, সবাই মিলে তুলতে আর হবে। সেখানে সবাই- কাজ হবে। সবাই মিলে তুলতে হবে। তারা তাদের দেখুন 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 সেটা এই দাদা আপনি যে নিজেই বলছেন, বলছেন ওরা সেটা মৌলবাদী তুলতে হবে। এবং ওরা যেহেতু প্ল্যান এ, সবাই প্ল্যান বি, প্ল্যান এ টিম আর বি টিম। তারা আপনারা- এই মৌলবাদীরা আপনারা- আমাদের এই কিছু, আমাদের এই আওয়াজ মেনে নেবে, শুনে নেবে। বাংলাদেশের যে ভোট, বাংলাদেশের যে নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি কি হতে চলেছে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। এবং সব থেকে বড় কথা যে তারপরে কি হবে, বাংলাদেশের পরিস্থিতি আদৌ কি বদলাবে নাকি আরো একেবারে অরাজকতার দিকে তলিয়ে যাবে বাংলাদেশ, সেদিকে আমরা নজর রাখবো। তবে সময় যেহেতু
যেহেতু শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে আমাদের সাফ কথা। আমি প্রত্যেক অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের এই যে হিন্দু হত্যা, সেটা কি সত্যিই কোনো ঘটনা নাকি একের পর এক কোনো বার্তা? নির্বাচনের আগে কেন ঝরছে রক্ত? একতরফা নির্বাচন, একচেটিয়া নির্বাচন, এটা কি গণতন্ত্রের কোনো জয় না গণতন্ত্রের আত্মহত্যা? এই সবকিছু নিয়েই ছিল আজকের আমাদের আলোচনা, তবে শেষ করতে হচ্ছে এখানে, কারণ সময় যেহেতু শেষ। আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আরো একবার। শেষ করছি সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখুন সংবাদ।